রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কমপক্ষে 20 কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। শাহাবুদ্দিন চুপ্পুকে চারদিক থেকে চায়না জাল দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। এদিকে আজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গোপন বাসভবনে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানের লক্ষ লক্ষ কোটি টাকা উদ্ধার হয়ে অন্যদিকে রাষ্ট্রপতিও গ্রেপ্তার হয় পুলিশের হাতে। পদ ছাড়ার পর রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দেখছেন না প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। 6তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটের কয়েকটি সিন্দুক, স্টিলের লকার ও ব্যাগ ভর্তি পাওয়া যায় 1000 টাকার নোট। লোহার সিন্দুক ও লকার ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার। এসব টাকা গণনার পর বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। সরকারের কাছে কোনো ইনফরমেশন ছিল কিনা যে মোহাম্মদ শাহাবুদ্দিন এমন কিছু করতে পারেন যে তার বিরুদ্ধে অ্যাকশনে যাইতে হবে। সে গণহত্যার সময় নীরব ছিল, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করছেন জনাব তারেক রহমান। তার গলায় কিন্তু ফুলের মালাও দিচ্ছেন তিনি। তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড। হাসি মুখে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আর খোলা নেই চুপ্পুর সামনে। কিভাবে এই মেগা দুর্নীতিবাজকে ফাঁদে ফেলা হলো, তারেক রহমানের সেই মাস্টার প্ল্যান কি, আর কেনই বা চুপ্পুর দেশ ছাড়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ডে তার স্বীকৃতিতে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য এই রাষ্ট্রপতি ফাঁস করে দিয়েছেন যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। বন্ধুরা, শুধু তাই না, এই রাষ্ট্রপতি রিমান্ডের স্বীকৃতি নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য খুঁজে পেয়েছি যা জানলে, যা দেখলে আপনার নিজের চোখে আপনারা বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রিমান্ডে তিনি কি কি ফাঁস করে দিয়েছেন, সেই বিষয়বস্তুগুলো আমরা একটু পরেই জানতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। রাষ্ট্রপতি যারা মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। তাসের ঘরের মতো গুড়িয়ে গেল শেখ হাসিনার শেষ দুর্গ। বঙ্গভবনের সুরক্ষিত দেয়ালে আঘাত হেনেছে প্রলয়ঙ্কারী রাজনৈতিক ভূমিকম্প। ভারতে বসে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা হয়তো স্বপ্নেও ভাবেননি রাষ্ট্রের সর্বোচ্চ মসনদে থাকা তার অন্ধ অনুগত শেষ মিত্রটিকেও এভাবে অপদস্থ হয়ে বিদায় নিতে হবে। শুক্রবার আচমকায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ইস্তফায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। সরকারি নথিতে বলা হচ্ছে তিনি অটোনমিক নিউরোপ্যাথি নামক জটিল স্নায়বিক রোগে ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন। কিন্তু ক্ষমতার করিডরের খবর যারা রাখেন তারা জানেন এই অসুস্থতার গল্প ডাহা মিথ্যা। এটি নিখত রাজনৈতিক আবরণ মাত্র। আসল সত্য হলো পর্দার আড়ালে চলা ভয়ঙ্কর বল প্রয়োগ আর আল্টিমেটামের মুখেই মাথা নত করেছেন চুপ্পু। জুলাই আগস্টের পর ছাত্র আন্দোলন ও জামায়াতে ইসলামী দিনের পর দিন পদত্যাগের দাবি তুললেও প্রশাসন কানে তোলেনি। তাহলে হঠাৎ রাতের অন্ধকারে কি মহাভারত অশুদ্ধ হলো যে সরকার নিজ থেকেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করলো? এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার পালা বদলের এক রোমহর্ষক মাস্টার প্ল্যান। রয়টার্স ও একাধিক গোপন সূত্রের তথ্য মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা মাথায় নিয়েই আগামী ডিসেম্বরে দেশে ফিরে এক অভাবনীয় রাজনৈতিক চাল চালার ছক করছিলেন শেখ হাসিনা। আত্মসমর্পণের নাটক সাজিয়ে রাজনীতিতে ফেরার এই ভয়ঙ্কর নীল নকশার খবর শীর্ষ মহলে পৌঁছাতেই শুরু হয় কাউন্টার অ্যাটাক। সরকার ও রাজনীতির প্রভাবশালী শক্তি বিএনপি জানে চুপ্পু পদে থাকা মানেই বঙ্গভবনে হাসিনার একজন সজাগ পাহারাদার বসে থাকা। সাংবিধানিক পেঁয়াজ কষে পরিস্থিতি উল্টে দেওয়ার আত্মঘাতী ঝুঁকি নিতে রাজি ছিল না প্রশাসন। তাই হাসিনা পা রাখার আগেই সব কাঁটা উপড়ে ফেলার মিশনে সোজা বার্তা পাঠানো হয় বঙ্গভবনে। চরমপত্র পেয়েই চুপ্পু বোঝেন পালানোর পথ নেই। অসুস্থতার মিথ্যা অজুহাতে নীরবে রাজকীয় চেয়ার ছাড়তে বাধ্য হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসনদে বসা এই ব্যক্তি। এর মাধ্যমে হাসিনার প্রাতিষ্ঠানিক সহায়তায় শেষ খুঁটিটিও সমূলে উৎপাটন করে প্রশাসনকে পুরোপুরি হাসিনা মুক্ত করা হলো। চুপ্পুর এই অভাবনীয় পতনের পর রাষ্ট্রের অভিভাবক শূন্য হতেই দৃশ্যপটে আসে আরেক চরম নাটকীয়তা।
সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অবর্তমানে জাতীয় সংসদের স্পিকারই ধরবেন রাষ্ট্রের হাল। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তখন চিকিৎসার জন্য ব্যাংককে ছিলেন। 26 জুলাই দেশে ফেরার কথা থাকলেও বঙ্গভবনের এই ভূমিকম্পের কারণে তাকে নির্ধারিত সময়ের দুদিন আগেই তড়িঘড়ি করে ঢাকায় উড়িয়ে আনা হয়। প্লেন থেকে নেমে সোজা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনি। চুপ্পুর পদত্যাগপত্র গ্রহণের সাথে সাথে স্পিকার হাফিজউদ্দিন এক নিমিষেই পরিণত হন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিতে। নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত এখন তিনি 18 কোটি মানুষের রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি। স্পিকার থেকে সোজা সর্বোচ্চ অভিভাবক হয়ে যাওয়ার এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই চেয়ারে বসার সাথে সাথে স্পিকার হাফিজউদ্দিনের হাতে ধরা দিয়েছে এমন 5টি অসীম সাংবিধানিক ক্ষমতা যা তাকে রাতারাতি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করেছে। এর যে কোনো একটির প্রয়োগ দেশের চিত্র 1 সেকেন্ডে পাল্টে দিতে পারে। প্রথম মহাক্ষমতাটি হল দেশের সশস্ত্র বাহিনীর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। সংবিধানের 61 অনুচ্ছেদ অনুযায়ী তিনি এখন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সুপ্রিম কমান্ডার। প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ পরিস্থিতি সামাল দেয়া, জরুরি অবস্থা জারি বা সামরিক বাহিনীকে সরাসরি অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেওয়ার চূড়ান্ত বোতাম এখন তার আঙুলের ডগায়। তার স্বাক্ষর ছাড়া সামরিক শীর্ষ পর্যায়ে রদবদল বা কৌশলগত সিদ্ধান্ত এক কথায় অসম্ভব। জাতীয় সংকটে সামরিক বাহিনীকে দিক নির্দেশনার একমাত্র বৈধ ও চরম ক্ষমতা বলে বন্দুকের নলের চূড়ান্ত নিয়ন্ত্রণ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হাতে। দ্বিতীয় যে ক্ষমতাটি তাকে মহাশক্তি দিয়েছে সেটি হলো ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র অধিকার। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাউকে ফাঁসির রায় দিলেও রাষ্ট্রপতি চাইলে এক কলমের খোঁচায় দণ্ড সম্পূর্ণ মওকুফ করতে পারেন। যে কোনো সাজা স্থগিত, কমানো বা বাতিল করে আসামিকে মুক্ত করে দেওয়ার এই ভয়ঙ্কর ক্ষমতার কোনো জবাবদিহিতা নেই। এর বিরুদ্ধে আপিলের সামান্য আইনি সুযোগও নেই। দণ্ড মওকুফের ক্ষেত্রেই তিনি শেষ কথা। আক্ষরিক অর্থেই মানুষের জীবন মৃত্যুর ফয়সালা করতে পারে এই ক্ষমতা। তৃতীয় মহা ক্ষমতা হলো অধ্যাদেশ জারির মাধ্যমে দেশ চালানো। সংসদ অধিবেশনে না থাকলে চরম সংকটে রাষ্ট্রপতি সরাসরি অধ্যাদেশ জারি করতে পারেন। এটি সাধারণ কোনো কাগজ নয়, সংসদের পাশ করা আইনের মতোই সমান শক্তিশালী ও তৎক্ষণাৎ কার্যকর। রাজনৈতিক অস্থিতিশীলতা বা ক্রান্তি লগ্নে কারো তোয়াক্কা না করে জরুরি আইন জারির এই জাদুকরী ক্ষমতা এখন স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়া হাফিজউদ্দিনের পকেটে। পরিস্থিতি নিজের শক্ত মুঠোয় নিতে এই অধ্যাদেশ জারির ক্ষমতা ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে। চতুর্থ ক্ষমতাটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর সবচেয়ে বড় চাবিকাঠি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগ। সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী এবং তার পরামর্শে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ দেওয়ার পবিত্র সাংবিধানিক দায়িত্ব তার কাঁধেই। বর্তমানে বিশেষ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চললেও সাংবিধানিক বাধ্যবাধকতায় সব নিয়োগের চূড়ান্ত সিলমোহর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকেই মারতে হবে। সরকার গঠনের চূড়ান্ত চাবি হাতে থাকায় তিনি এখন রাজনীতির মূল নিয়ন্ত্রক। কে মন্ত্রী হবেন বা হবেন না তার আইনি বৈধতা আসবে তারই টেবিল থেকে। পঞ্চম এবং সবচেয়ে ভয়ঙ্কর সাংবিধানিক ক্ষমতাটি হল রাষ্ট্রের সমস্ত শীর্ষ পদে নিয়োগ এবং খোদ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা। দেশের পুরো প্রশাসন যন্ত্র যে গুটি কয়েক মানুষের ইশারায় ঘোরে, সেই মানুষগুলোকে নিয়োগ দেন এই রাষ্ট্রপতি। দেশের প্রধান বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অন্যান্য সব বিচারপতি, নির্বাচন কমিশনের সর্বময় কর্তা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার, সরকারি কর্ম কমিশন বা পিএসসি চেয়ারম্যান এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই প্রতিটি ক্ষমতা চেয়ারে বসার জন্য রাষ্ট্রপতির চূড়ান্ত স্বাক্ষর লাগবেই। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রাষ্ট্রদূতদের নিয়োগও তার হাতে দিয়েই হয়। আর সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হলো প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে পুরো জাতীয় সংসদ ভেঙে চুরমার করে দেওয়ার একচ্ছত্র সাংবিধানিক ক্ষমতাও এই রাষ্ট্রপতির হাতেই সযত্নে সংরক্ষিত আছে। এই ক্ষমতাগুলোর ভার এতটাই বিশাল যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চাইলে একাই পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজের আঙুলের ইশারায় নাচাতে পারেন। সংবিধান তাকে যে ঢাল দিয়েছে তা ভেদ করার ক্ষমতা এই মুহূর্তে রাষ্ট্রের আর কোনো প্রতিষ্ঠানের নেই। এই বিপুল এবং অসীম ক্ষমতার অধিকারী হলেও একটি বিষয় দিবালকের মতো স্পষ্ট যে
স্পিকার হাফিজউদ্দিন আহমেদের এই রাজত্ব সম্পূর্ণ অস্থায়ী। সংবিধানের 123 অনুচ্ছেদ খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ঠিক 90 দিনের মাথায় জাতীয় সংসদে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন একজন স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে। এই 90 দিনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে চায়ের কাপে একটাই ঝড়, কে হতে যাচ্ছেন বঙ্গভবনের পরবর্তী স্থায়ী বাসিন্দা। যেহেতু বর্তমান রাষ্ট্র কাঠামো এবং রাজনৈতিক ময়দানে বিএনপির প্রভাব সবচেয়ে বেশি এবং তাদের কথার ওজন সবচেয়ে ভারী, তাই রাজনৈতিক বিশ্লেষকদের বাজি বিএনপির মনোনীত কোনো হেভিওয়েট প্রবীণ নেতাই হয়তো বঙ্গভবনের পরবর্তী স্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন। পর্দার আড়ালে ক্ষমতার গোপন রুদ্ধদ্বার কক্ষে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বা ডক্টর মঈন খানের মতো জ্যেষ্ঠ নেতাদের নাম নিয়ে চলছে তুমুল দর কষাকষি। শেখ হাসিনার শেষ দুর্গ পতনের পর রাষ্ট্রযন্ত্রের চাকা সম্পূর্ণ নতুন একদিকে ঘুরতে শুরু করেছে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার যে গুঞ্জন ভাসছে, তা কি সত্যি বাস্তবায়িত হবে, নাকি চুপ্পুর বিদায়ে সেই আশায় চিরতরে জল ঢেলে দেয়া হলো? বাংলাদেশের রাজনীতির এমন সব লোমহর্ষক অজানা তথ্য, গভীর বিশ্লেষণ এবং চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করতে হবে গল্প নিউজ। রাজনীতি আর ক্ষমতার লড়াইয়ের প্রতিটি গোপন খবর জানতে নিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। সালাম গ্রুপ 24টি ভুয়া ও বেনামি কোম্পানি দাঁড় করিয়ে নামমাত্র কাগজে ইসলামী ব্যাংকের 81% শেয়ারের মালিক বনে গিয়েছিল। হাজার হাজার কোটি টাকার জমানো আমানত লুট করে প্রায় 80,000 কোটি টাকার ঋণ নামে হাতিয়ে নিয়েছিল তারা। আর সেই লুটেরা চক্রের অন্যতম প্রধান ঢাল হিসেবে জেএমসি বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়েছিলেন খোদ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সম্প্রতি ফাঁস করেছেন পিলে চমকানো এই চাঞ্চল্যকর তথ্য। সদ্য ক্ষমতা ও পদ হারানো সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির নথিপত্র সামনে এনে যখন আইনি পদক্ষেপ ও মামলার প্রস্তুতি চলছে, ঠিক তখনই উন্মোচিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ধূর্ত ও সুবিধাবাদী এক রাজনৈতিক চরিত্রপঞ্জি। এই চুপ্পু কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে একজন ব্যক্তি পুরো দেশ ও জাতিকে দিনের পর দিন প্রতারিত করে গেল? গল্পটার গভীরে গেলে দেখা যায় 60-এর দশকে তিনি ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সেখান থেকে পদোন্নতি পেয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি আর পরবর্তীতে জেলা যুবলীগের সভাপতি। 1975 সালে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করার পর তাকে করা হয় পাবনা জেলা বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক। কিন্তু রাজনীতির আসল খেলা শুরু হয় 80-র দশকে। 1975-এর পট পরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর এরশাদ যখন ক্ষমতায় বসেন, তখন তৎকালীন জেনারেলদের প্রশ্রয়ে প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। 60-এর দশকে লীগ নেতাকর্মীদের যে পঙ্গপাল দলে দলে অ্যাডমিন, পুলিশ ও জুডিশিয়াল সার্ভিস দখল করতে শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় 1983 সালে বিসিএস বিচার ক্যাডারের মাধ্যম দিয়ে বিচারক হিসেবে সরকারি প্রশাসনে ঢুকে পড়েন যুবলীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পু। বিচারক পদে চাকরি শেষ করে 2006 সালে অবসরে যাওয়ার পর 2011 সালে তাকে পুরস্কৃত করে শেখ হাসিনা সরকার। নিয়োগ দেওয়া হয় দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার পদে। আর সেই গুরুত্বপূর্ণ পদে বসেই শেখ হাসিনাকে দুটি অমূল্য রাজনৈতিক এবং আইনি সার্ভিস দিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। প্রথমত, বিশ্বব্যাংক যখন ঐতিহ্যবাহী পদ্মা সেতু দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে এবং আন্তর্জাতিক চাপের সৃষ্টি হয়, তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ প্রধান সন্দেহভাজনদের বাঁচাতে এবং বিশেষ করে শেখ হাসিনার পরিবারকে রক্ষা করতে দুদকের তদন্ত কমিশনার হিসেবে অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান তিনি। প্রায় 2 বছর ধরে এক সাজানো ও লোক দেখানো আইওয়াস তদন্ত চালিয়ে অভিযুক্তদের এক এক করে ক্লিন চিট বা নির্দোষ প্রমাণিত করেন। এভাবে শেখ হাসিনার অন্ধ দলদাস হিসেবে নিজের চরম অনুগত যোগ্যতার প্রমাণ রাখেন শাহাবুদ্দিন চুপ্পু। দ্বিতীয় সার্ভিসটি তিনি দেন মরহুম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই 2 রাজনৈতিক মামলায় হাসিনা রেজিমের সবচেয়ে সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে দুদকের চার্জশিট ইস্যু করেন এই শাহাবুদ্দিন চুপ্পু, যার প্রত্যক্ষ ও পরোক্ষ ফলশ্রুতিতে বেগম
খালেদা জিয়াকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পথ সুগম হয়েছিল এবং শেষমেশ তিনি এই যাতনায় মৃত্যুবরণ করেন। এই দুটি হাই ভোল্টেজ এবং অনুগত সার্ভিসের পর 2016 সালে যখন তার দুদকের মেয়াদ শেষ হয়, ততদিনে শেখ হাসিনার নেক নজর তার উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপর সরকারিভাবে তিনি ছোটখাটো কিছু রাষ্ট্রীয় পদ পেলেও তার জীবনের সবচেয়ে বড় ফায়দাটা আসে ব্যাংক ডাকাত এবং লুটারা হিসেবে পরিচিত এস আলম গ্রুপের সাথে সখ্যতা গড়ে ওঠার মাধ্যমে। এস আলম তাকে নিজের ইনার সার্কেলে রিক্রুট করে নেয়। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দেওয়া হয় তাকে। পরবর্তীতে 2022 সালে এস আলমের মালিকানাধীন অপর প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় শাহাবুদ্দিন চুপ্পুকে। দেয়া হয় মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি এবং উচ্চ সুযোগ সুবিধা। সাবেক একজন বিচারক ও রাষ্ট্রীয় কর্মচারী হিসেবে এস আলমের সাথে হাত মিলিয়ে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক পাপচক্রের 15 কলা পূর্ণ হয় ঠিক এই জায়গায়। আর 16 কলা পূর্ণ হয় 2023 সালের ফেব্রুয়ারিতে, যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হয়। হঠাৎ করেই কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া ভেসে ওঠে শাহাবুদ্দিন চুপ্পুর নাম। আমজনতার কাছে তিনি তুলনামূলক অপরিচিত হলেও শেখ হাসিনার কাছে তিনি ছিলেন অত্যন্ত খাঁটি ও অনুগত দলীয় ক্যাডার, পাশাপাশি এস আলম লবির অত্যন্ত বিশ্বস্ত প্রতিনিধি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল 2023 সালের ফেব্রুয়ারিতে যখন নতুন প্রেসিডেন্ট হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, তখন তিনি কার্যত এস আলম গ্রুপের একজন বেতনভুক্ত কর্মচারী। তৎকালীন গণমাধ্যমে যখন ব্রেকিং নিউজ আসছিল যে শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন দেশের 22তম রাষ্ট্রপতি, ঠিক সেই মুহূর্তে তিনি গুলশান 1-এর গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের বেষ্টিত হয়ে নিজের চেম্বারে বসেছিলেন। বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের ইতিহাসে অতীতে অনেক ভালো মন্দ, যোগ্য অযোগ্য মানুষের আনাগোনা ঘটেছে, কিন্তু এই চুপ্পুর মতো একজন নীতিহীন, আত্মবিকৃত এবং নিচু মানের ব্যক্তিত্ব দেশের সর্বোচ্চ পদে আর কখনোই বসেনি। ভবিষ্যতে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কয়টি চরম কলঙ্কজনক অধ্যায় লেখা থাকবে, তার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর প্রেসিডেন্ট মেয়াদকাল নিঃসন্দেহে শীর্ষে অবস্থান করবে। এমনকি 2024 সালের 5ই আগস্টের মহাজাগরণ এবং শেখ হাসিনার পলায়নের পরও এই চুপ্পু তার ধূর্ত স্বভাব ছাড়েননি। 5ই আগস্টের ঐতিহাসিক সেই সন্ধ্যায় মাগরিবের পর যখন বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অপর 2 বাহিনী প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিরা দরবারে বসে পরবর্তী করণীয় নিয়ে জরুরি বৈঠক করেছিলেন, তখন সবার সিদ্ধান্তের মুখে এই দুটি বিষয়ে সরাসরি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। প্রথম বাধাটি তিনি দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। যখন বিএনপির প্রতিনিধি দল দাবি জানায় যে এই মুহূর্তে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু সুচতুরভাবে বাগড়া দিয়ে বলে ওঠে এই বিষয়টি আপাতত স্থগিত থাকুক, 7ই আগস্ট নতুন সরকার গঠনের পর তারা সিদ্ধান্ত নিক। দ্বিতীয় বাধাটি তিনি দিয়েছিলেন আয়নাঘর সহ গুমের শিকার নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে। যখন দাবি ওঠে গুম হওয়া সব মানুষকে অবিলম্বে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু নির্লজ্জের মতো মন্তব্য করে বসে আয়নাঘর বলে কি আদৌ কোনো কিছুর অস্তিত্ব আছে? কিন্তু বঙ্গভবনের সেই উত্তপ্ত মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি হস্তক্ষেপ করে চুপ্পুর চক্রান্ত নস্যাৎ করে দেন। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় চুপ্পুকে থামিয়ে দিয়ে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজড ইমিডিয়েটলি। আর আয়নাঘরের প্রসঙ্গে সেনাপ্রধান কড়া সুরে বলেন, স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। আজ এত বড় বড় অপরাধ, অর্থনৈতিক লুটপাট, আদালত অবমাননা এবং জাতীয় বিশ্বাসঘাতকতার পর শাহাবুদ্দিন চুপ্পু কি পার পেয়ে যাবেন? সংসদ ভেঙে যাওয়া এবং সাবেক রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর সাংবিধানিক আইনের ধারা 51 দেখিয়ে তিনি কি বেঁচে যেতে পারবেন? আইনজীবী শিশির মনিরের তোলা অভিযোগ এবং জনতার কাঠগড়ায় দাঁড়িয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে আইনের ফাঁকফোকর কি কোনো অনুচ্ছেদ দেখিয়ে এই খলনায়ককে এবার আর রক্ষা করা সম্ভব নয়। কারণ তারেক রহমান নিজেও তার মায়ের বিরুদ্ধে চুপ্পুর করা মামলার প্রতিশোধ অবশ্যই নেবেন। ক্ষমতার অপব্যবহার, লুটেরাদের সাথে হাত মিলিয়ে রাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার যে চরম অপরাধ তিনি করেছেন, তার জবাবদিহিতা এদেশের প্রতিটি সচেতন নাগরিক আদায় করেই ছাড়বে। প্রিয় দর্শক, বিষয় বাংলাদেশে সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে দেশটির 22তম রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনো নানা ধরনের আলোচনা চলছে। তার পদত্যাগের ইস্যুটি চাঙ্গা হওয়ার শুরুতে কেন রাষ্ট্রপতির পদ থেকে তিনি সরলেন, সে আলোচনাটাই ছিল মুখ্য। আর পদত্যাগের পর
রাষ্ট্রপতি বিএনপি সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে পদ ছেড়েছেন কিনা সে আলোচনাটা বড় হয়ে উঠেছে। সাথে বিরোধীদের দাবির মুখে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা নিয়েও নানা মহলে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রশ্ন হলো, সেই সমঝোতার পয়েন্টগুলো কি? বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে ও রাজনৈতিক মহলের আলোচনায় বলা হচ্ছে, আইনি দিক থেকে ঝামেলায় না ফেলা এবং অবাধে বিদেশে যাওয়ার শর্তে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সাবেক রাষ্ট্রপতির ঘনিষ্ঠজন এবং সরকারের শীর্ষ মহলের 3টি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর মোহাম্মদ শাহাবুদ্দিন জানতেন তাকে খুব দ্রুত সরে যেতে হবে। সে কারণে তিনি প্রায় 2 সপ্তাহ আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কারণ রাষ্ট্রপতি নিজ থেকে না সরলে সরকার অভিশংসনের পথে হাঁটতে পারত, যেটি হতো সাবেক রাষ্ট্রপতির জন্য চরম অবমাননাকর। তাহলে কি আদৌ কোনো সমঝোতা হয়েছে, নাকি বাধ্য হয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি? ওই সূত্রগুলো বলছে সমঝোতা হয়েছে, তবে সেটি এক পক্ষে নয়, বরং 2 পক্ষ থেকে 3টি শর্ত মেনে চলার ভিত্তিতে সমঝোতা হয়েছে। মানে সাবেক রাষ্ট্রপতির পক্ষ থেকে যেমন শর্ত আছে, তেমনি বিনিময়ে সরকারের পক্ষ থেকেও শর্ত আছে এই সমঝোতায়। আর এই সমঝোতার শর্তগুলো নিরীক্ষেই সরকারের শীর্ষ মহল থেকে রাষ্ট্রপতির পদত্যাগ আর তার বিরুদ্ধে মামলা বিচার নিয়ে কথা বলা। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর 26শে জুলাই দুপুরে বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার বেলা 2:25 সপরিবারে বঙ্গভবন ছাড়েন তিনি। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রাজধানীর গুলশানের 123 নম্বর সড়কে নিজ বাসায় উঠেছেন তিনি। সাবেক রাষ্ট্রপতি যখন বঙ্গভবন ছাড়ছিলেন, তখনই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এবং তৎকালীন সময় নীরব থেকে আওয়ামী লীগ সরকারকে সহায়তার অভিযোগে সাবেক 2 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ আজাদ পার্টির পক্ষে অভিযোগ দায়েরের পর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। তিনি বলেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। অপরাধগুলোতে তার মৌন সম্মতি থাকায় এবং ফ্যাসিবাদের সুবিধাভোগী হিসেবে কাজ করায় এই অভিযোগ আনা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার আগে পদত্যাগের পর থেকে তার বিরোধী পক্ষগুলো থেকে তাকে গ্রেফতার ও বিচার দাবি করে আসছে। যদিও বাংলাদেশের সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায় মুক্তি দেওয়া হয়েছে দায়িত্বকালীন সময় এবং কাজের জন্য। 51 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে কোনো কাজের জন্য তাকে কোনো আদালতে জবাবদিহি করতে হবে না। আবার 51-2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ধরনের ফৌজদারি মামলা দায়ের বা চালু রাখা যাবে না। তাকে গ্রেফতার বা কারাগারে পাঠাতে কোনো আদালত পরোয়ানা জারি করতে পারবে না। সরকার শীর্ষ মহল থেকে বিষয়টি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী দুজনেই সাংবাদিকদের সাথে আলাপকালে সংবিধানের এই বিধানের কথা উল্লেখ করেছেন। বিরোধী পক্ষের অভিযোগ, মোহাম্মদ শাহাবুদ্দিন সমঝোতার মাধ্যমে পদত্যাগ করেছেন এবং সরকার তাকে সেফ এক্সিট দিতে চায়। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, দেশে নিরাপদে চলাচল করতে পারা এবং বাধাহীনভাবে বিদেশ যাওয়ার নিশ্চয়তা পেয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারি দল বিএনপি শাহাবুদ্দিনের এই একটি শর্ত মেনে নিয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে সংবিধানের 51 অনুচ্ছেদ যে সুরক্ষা দিয়েছে সেটি তিনি পাবেন নিশ্চিতভাবেই। সাবেক রাষ্ট্রপতি এবং সরকারের শীর্ষ মহলের 3টি সূত্রে জানা গেছে, শর্ত এক পক্ষ থেকে নয়, বরং 2 পক্ষ থেকেই দেওয়া হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে শর্ত ছিল কোনো ধরনের আইনি ঝামেলায় না জড়ানো এবং চিকিৎসার জন্য সপরিবারে দ্রুত বিদেশ যেতে দেওয়া। আর সরকারের পক্ষ থেকে শর্ত ছিল পদত্যাগের পর মুখ বন্ধ রাখা, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে। যেসব কর্মকাণ্ড নিয়ে মুখ খুললে বর্তমান সরকারও সাংবিধানিক এবং আইনি ঝামেলায় পড়তে পারে এবং এমন বিষয়ে সাংবাদিক সহ অন্য কোনো পক্ষকে কিছু না বলা।
সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি যদি সরকারের শীর্ষ মহলের দেওয়া শর্ত রাখেন, তাহলে সরকারও তার বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার আগে এবং দায়িত্ব ছাড়ার পরের সময় কোনো কিছু নিয়ে আইনি জটিলতায় জড়াবে না। ইতিমধ্যে সরকারের শীর্ষ মহলের বক্তব্য এমন ইঙ্গিত মিলছে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেয়ার মতো কিছু নেই। এনসিপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের যে দাবি তুলেছে, সে সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন দাবি তোলার অধিকার যে কারো আছে, কিন্তু সরকারের এই দাবি আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই। এমনকি লন্ডন সফরে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের একটি পত্রিকায় এমন খবরকে একেবারেই উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে বলেছেন, আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় কারোর সাথে কথা বলার জন্য কি লন্ডন যেতে হয়? স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এটা তার কাছে অলীক মনে হয়। কথা বলতে চাইলে ঢাকা থেকেও বলা যায় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ, যেমনটা বিভিন্ন গণমাধ্যমকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিও বলেছেন। সরকারি দলের একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার সাবেক রাষ্ট্রপতিকে অনাবশ্যক কোনো ঝামেলায় না জড়ানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, মোহাম্মদ শাহাবুদ্দিনের নিয়োগ আওয়ামী লীগ আমলে হলেও অন্তর্বর্তী এবং বিএনপি সরকার আমলে তিনি সাংবিধানিক উপায়ে কাজ করেছেন এবং বিএনপি সরকারের প্রতি তার সমর্থন ছিল। সরকার একটি সূত্র বলছে, সমঝোতার অংশ হিসেবে শুধু রাষ্ট্রপতি পদে থাকার সময় নয়, তার আগে পরের ঘটনায় রাষ্ট্রপতির বিরুদ্ধে সরকার কোনো অবস্থানে যেতে চায় না, যদি মৌখিক সমঝোতার শর্ত সাবেক রাষ্ট্রপতি ভঙ্গ না করেন। সে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কথাতেও। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক আলাদা কোনো অনুসন্ধান চালাবে না, তবে তার বিরুদ্ধে নতুন করে কোনো তদন্ত না হলেও পুরনো কোনো ঘটনার সংশ্লিষ্টতা পাওয়া গেলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান কথা বলেছেন। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের তিনি বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন, তাই তাকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুসন্ধান বা তদন্ত পরিচালনার পরিকল্পনা নেই, যার অর্থ হলো রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগ পর্যন্ত তিনি দুদকের দায়িত্বে থাকা অবস্থায় বা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকাকালীন তার কোনো অনিয়ম বা দুর্নীতি, এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা সহ কোনো অনিয়মের বিষয়ে কোনো দায়িত্ব নিতে চায় না সরকার। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2017 সালে জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন এবং পরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিবেদনে এস আলম গ্রুপের ব্যাংকটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, শেয়ার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অনিয়মিত ঋণ অনুমোদনের অভিযোগ তুলে ধরা হয়েছে। বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং আগামী বুধবার শুনানির কথা রয়েছে। শুধু আইনি ঝামেলা থেকে রক্ষাই নয়, সরকার সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য সুবিধাগুলো নিশ্চিত করতে চায়, যদি সরকারের শর্ত তিনি মানেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি আইনে মামলা করা যায় না। এছাড়া পদ ছেড়ে দেওয়ার পরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাষ্ট্রপতিকে সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার যে বিধান রয়েছে সেগুলো সরকার দেবে। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ দুটি সূত্র থেকে জানা গেছে, রাষ্ট্রপতির চিকিৎসার জন্য সপরিবারে বিদেশে যেতে চান। সম্মিলিত সামরিক হাসপাতালে এরই মধ্যে তার শারীরিক চেক আপ করা হয়েছে। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ, তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাবেন তিনি। পদত্যাগপত্রে তিনি বেশ কয়েকটি জটিল রোগের কথা বলেছেন। সরকারের সূত্রগুলো বলছে, সরকার রাষ্ট্রপতিকে বিদেশ যেতে দিতে রাজি, তবে সেক্ষেত্রে শর্ত আছে। শর্তটি হলো, তিনি দেশে ও বিদেশে বর্তমান সরকারের জন্য বিব্রত হয় এমন কোনো কথা বলতে পারবেন না। মোহাম্মদ শাহাবুদ্দিন দুদকে থাকার সময় থেকেই
তার সাথে সাংবাদিকদের ভালো সম্পর্ক, এই তথ্য সরকারের জানা আছে। সে কারণে এই শর্তটি রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলের এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না যেটি দিলে বর্তমান সরকারও সাংবিধানিক ও আইনগত জটিলতায় পড়তে পারে। বিদেশ পাড়ি দিয়ে যদি মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার শর্ত ভঙ্গ করেন তাহলে কি হবে, এমন প্রশ্ন করা হয়েছিল সরকার একজন শীর্ষ ব্যক্তির কাছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন ইতিমধ্যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের আছে সেগুলো তখন চাঙ্গা হবে। আইনমন্ত্রী আসাদুজ্জামানের বক্তব্যেও এমন ইঙ্গিত পাওয়া যায়। তিনি 26শে জুলাই বলেছেন সাবেক রাষ্ট্রপতি নিয়ে সরকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে। সরকার ওই সূত্রটি বলছে সরকার নিজের হাতে লাগাম ধরে রাখবে, সেটি হলো সাবেক রাষ্ট্রপতির পরিবারের সব সদস্য একসাথে বিদেশ যেতে পারবেন না। সাবেক রাষ্ট্রপতি যদি সরকার দেওয়া শর্ত ভঙ্গ করেন তাহলে সরকার চাইলে নানা উপায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। একটি সূত্র বলছে আগামী মাসের শুরুর দিকে বা মাঝামাঝি সময় মোহাম্মদ শাহাবুদ্দিন স্ত্রীকে নিয়ে বিদেশে যেতে পারেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্রুত দেশের বাইরে চলে যাওয়াকে নিরাপদ মনে করছে সরকারও। আওয়ামী লীগ আমলে নির্বাচিত সাবেক এই রাষ্ট্রপতিকে নিয়ে সরকারও ঝামেলা মুক্ত থাকতে চায় বলে বিদেশে পাঠিয়ে দিতে চায় সরকার। তবে সেক্ষেত্রে সুতো ছেড়ে দিলেও নাটাইয়ের লাগাম সরকার নিজের হাতে রেখে তবে বিদেশ যাওয়ার অনুমতি দিবে, এমন মন্তব্য করেছেন বিএনপির এক শীর্ষ নেতা। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সমস্ত অপকর্ম ফাঁস হয়ে যাচ্ছে, দৃশ্যপটে আসছে। অলরেডি পেপার পত্রিকায় রিপোর্ট শুরু হয়ে গেছে। যেটা আমি বলছি যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় অনেক কিছুই হবে না, কিন্তু রাষ্ট্রপতি পদ তার চলে যাওয়ার সাথে সাথে তার এমন গোমর বাজারে আসবে, এমন রহস্য বাজারে আসবে, জনগণ শাহবাগ অবরোধ করতে বাধ্য হতে পারে যে তাকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে। তার বিরুদ্ধে অচিরেই দেখবেন যে বাংলাদেশে আজকে অফিস দিয়ে শুরু হচ্ছে, মামলার ঝড় দেখতে পাবেন। অলরেডি দুদকের তদন্ত ডান। বিশেষ করে এস আলম কাণ্ডে তার যে সম্পৃক্ততা, ইসলামী ব্যাংককে জড়িয়ে যে তার কাণ্ড, এটা নিয়ে দুদকের তদন্ত হয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা 1-2 ব্যাপার, আরো নানান অভিযোগ। আমি সে অভিযোগ কি করেছে তার একটা ফাইল করেছি, আপনাদেরকে এখন দেখাবো। আমার মনে হয় যে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে সার পেলেন না বা পাবেন না। শাহাবুদ্দিন চুপ্পু ফেসে যাবেন এবং তিনি সেফ এক্সিট পাবেন। এখন গ্রেপ্তারের সংজ্ঞা আছে, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার, সে রাষ্ট্রপতি যত বড় অপরাধী হোক না কেন, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের ধরন, যেমনি তিনি অসুস্থ, এটা ঠিক অসুস্থ, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লেখেন এই অসুস্থ বয়সেও। তিনি অসুস্থ, এই কারণে তিনি বাংলাদেশ ছাড়তে পারবেন না, এটা একটা ওয়ান কাইন্ড অফ গ্রেপ্তার হতে পারে যদি তাকে সেফ এক্সিট না দেওয়া হয়। আমিরে জামাত একটা চমৎকার কথা বলেছেন, তার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেহেতু আইনের দৃষ্টিতেও তিনি বিশেষ ইমিউনিটিস পান, এই জন্য তার চিকিৎসা দিতে হবে। তার চিকিৎসা বাংলাদেশে হবে, তিনি বাংলাদেশে থাকবেন। বাংলাদেশে থাকা মানেই তিনি নজরদারিতে আছেন বা অ্যারেস্ট অবস্থায় আছেন, তিনি দেশ ছাড়তে পারবেন না, ওইটাই তার কাছে জেল। আবার তার বাসভবনকে জেল ঘোষণা করে দেওয়া হতে পারে, অথবা অন্য কোনো বিরাট কোনো বিল্ডিংকেও জেল ঘোষণা করে দেওয়া হতে পারে, বা হাউস অ্যারেস্ট হতে পারেন, অনেকভাবেই হতে পারে। বাট আমার মনে হয় যে তিনি ফেসে যাবেন। আইনমন্ত্রী একটা কথা বলেছেন যে মামলা হলে যাচাই বাছাই করা হবে, মানে তিনি ছাড় পাচ্ছেন না, একদম ইমিউনিটিস পাচ্ছেন। আর বিএনপির ইতিহাস হচ্ছে রাষ্ট্রপতিকে ফাঁসানোর ইতিহাস। যেমন বিএনপি এরশাদকে জেল খাটিয়েছে, সাবেক রাষ্ট্রপতি। জিয়াউর রহমান এসে খন্দকার মোশতাককে বিচারের মুখোমুখি করেছে, শাস্তি দিয়েছে। বিএনপি বি চৌধুরীকে যে ধাওয়া দিয়েছে, যে দৌড় দিয়েছে, রেল লাইনের উপর থেকে যে দৌড়দৌড়ি ঘটনা, হাফ প্যান্ট পরে ঘরের মধ্যে সাংবাদিকদের ডাকার যে ঘটনা, এটা তো আপনারা জানেন। তো বিএনপি রাষ্ট্রপতিকে শিক্ষা দিতে পারে এই এক্সাম্পল আছে। এবং ইয়াজউদ্দিনকে জীবনে বিএনপি ধারণ করে নাই। বাংলাদেশের ইতিহাসে কতজনকে বললাম কি ঘটনাটা ঘটিয়েছে। তো দর্শক, সেই জায়গায় এই শাহাবুদ্দিন চুপ্পুকে শেষ পর্যন্ত বিএনপি ধরলেও ধরতে পারে, রাজপথে দাবি আছে এবং ধরলেও ধরতে পারে। এবং তার আকামগুলো এবার দেখেন, যেমন মানব জমিন সহ বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে, আমার দেশ, ইত্তেফাক, সব পত্রিকা রিপোর্ট। ইসলামী ব্যাংক দখল, এস আলমের স্বার্থ রক্ষায় সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ। এখন
এস আলমের স্বার্থ রক্ষায় এস আলম কাণ্ডের সাথে তার নাম এমন ভাবে জড়িয়ে পড়েছে, ইসলামী ব্যাংক কাণ্ডের সাথে তার নাম এমন ভাবে জড়িয়ে পড়েছে যার গ্রেপ্তার অনিবার্য। মোটামুটি ন্যায় বিচার হলে গ্রেপ্তার করতে হবে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ন্ত্রণ নেয়ার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। হাইকোর্ট দাখিল করা তদন্ত প্রতিবেদনে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় তার ভূমিকার অভিযোগ উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম মানবজমিনকে বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার সংক্রান্ত মামলার শুনানি বর্তমানে হাইকোর্টে চলমান রয়েছে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এই যে তার বিরুদ্ধে মামলার নানান নথিপত্র শুনানি সামনে এসেছে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় এগুলো কিছু শুনেছেন? শোনেন নাই, কারণ প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে, কিন্তু এখন থেকেই তার নাম সহ সব আসছে। তো দর্শক, এই শাহাবুদ্দিন চুপু পার পাবেন না। এরপরে দেখেন, খালেদা জিয়ার যে এতিমের টাকা মেরে খাওয়ার মিথ্যা অভিযোগ খালেদা জিয়াকে যেভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো, ওর সাথে ওই ঘটনার সাথে এই চুপ্পুর সম্পর্ক আছে। কারণ 2001 সালে সংখ্যালঘু নির্যাতনের যে মিথ্যা প্রপাগান্ডা সামান্য হয়েছে, বাট ব্যাপক যে প্রপাগান্ডা আওয়ামী লীগ এবং ভারতের, সেই প্রপাগান্ডার আগুনে ঘেটে ঢেলেছেন এই শাহাবুদ্দিন চুপ্পু। হিস্ট্রিক্যালি শাহাবুদ্দিন চুপ্পু বিএনপি শত্রু, অতএব এই শত্রুকে একদম সহজে সেফ এক্সিট দিয়ে দেবেন এটা মনে হয় না। দুদকে থাকা অবস্থায় যেসব দুর্নীতি করেছেন এগুলো নিয়ে ব্যাপক কানাঘুষা চলছে, গুঞ্জন চলছে। ক্ষমতা অপব্যবহার করে, বিশেষ করে 2013 সালে খাদ্য অধিদপ্তরের 44 জন পরিদর্শক ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে মহা একটা জালিয়াতির কাণ্ড ঘটেছে। যদিও খাদ্য অধিদপ্তরের নিয়োগ মানে পুরোটাই জালিয়াতি, দুর্নীতি। আপনি কল্পনা করতে পারবেন না যে খাদ্য অধিদপ্তরের নিয়োগে কি হয়, কিসের পরীক্ষা, কিসের প্রশ্ন, পুরোটাই টাকার খেলা। সেই নিয়োগ জালিয়াতি ধামাচাপা দিতে বা এগুলোর 30 লাখ টাকা একটা ঘুষ কাণ্ড আছে, আমি ডিটেলস বলছি না। ওই 30 লাখ টাকা ঘুষ খেয়েছেন, কতটা স্যাঁচটা হলে 30 লাখ টাকা ঘুষ খেতে পারে? এখন রাষ্ট্রপতির জন্য 30 লাখ টাকা ঘুষ খাওয়া এটা তো বেমানান, যদিও তখন তিনি স্যাঁচটা ছিলেন বলে 30 লাখ টাকা ঘুষ খেতেন, এটা বেশি কিছু না। তার লেভেলের লোক তো ঘুষ খেবেন কয়েক কোটি টাকা, কোটি টাকার নিচে ঘুষ খেলে মানায় না। সেই খাদ্য অধিদপ্তরের নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে 30 লক্ষ টাকা ঘুষ কাণ্ডে এটাও এখন সামনে আসবে। তো দর্শক, এবং সবচেয়ে বেশি অভিযোগ দুদক কমিশনার হিসেবে তার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। অনেক লোকের বিরুদ্ধে শোকজ করতেন, তাকে দুদকে তলব করতেন, তারপরে টাকা দিলে তাকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিন। এটা শাহাবুদ্দিন চুপ্পু করতেন, এবং শেখ হাসিনা, শেখ রেহানার কাছের লোক ছিল, এটা তারা করতে পারতেন। দর্শক, পদ্মা সেতু দুর্নীতি তদন্ত যে কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। এবং 2012 সালে দুদকের 7 জনের বিরুদ্ধে মামলা হলো। 2014 সালে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার মাধ্যমে মামলাটি কার্যক্রম শেষ হয়। দুদকের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়। এর মানে পদ্মা সেতু দুর্নীতি তদন্ত ধামাচাপা দিয়েছিল কে? এর উত্তর হচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্পু। কত বড় বাটপার এবং ক্ষমতার কিভাবে অপব্যবহার করেছিল। পদ্মা সেতু দুর্নীতি কাণ্ড ধামাচাপা দিয়েছে, কিছুই হয়নি। বেসিক ব্যাংক কেলেঙ্কারি সাথে জড়িত প্রভাবশালীদের রক্ষার ক্ষেত্রে এরকম তদন্তে তিনি দায় মুক্তি দিয়ে দিয়েছেন। আসলে যারা কালপিট ছিল তারা কিছু না। বিশেষ করে 2023 সালে দুদকের 59টি মামলার মধ্যে 58টির অভিযোগপত্রে আব্দুল হাই বাচ্চুকে আসামি করা হয়। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা পরে আদালতকে জানান, তৎকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের কারণে পরিচালনা পর্ষদের সদস্যদের আগে আসামি করা সম্ভব হয়নি। কার চাপের কারণে? কার কারণে? আব্দুল হাই বাচ্চুকে কে বাঁচিয়েছিল একটা পর্যায় পর্যন্ত? এই শাহাবুদ্দিন চুপ্পু। এস আলম গ্রুপের যে সাথে তার যে সংশ্লিষ্টতা কাণ্ড, এটা তো জানেন। এবং 2024 সালের নির্বাচনের যে আমিডামি নির্বাচন, এই নির্বাচনে রাষ্ট্রপতি হিসেবে তার যে ভূমিকা, এটা বাংলাদেশে একটা ভোট চুরি চাইতে বড় কোনো চুরি নেই। জনগণের আমানতকে এভাবে খেয়ে দেয়া, সেটাকে নিয়ে যদি বিচারের আওতায় আনা হয়, তৎকালীন সিসিবি অনেকেই ধরা খেয়েছে, সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু এই দায়ে অভিযুক্ত হন। 24-এর গণঅভ্যুত্থান নিয়েও তিনি অভিযুক্ত হন।
এবং রাষ্ট্রপতি থাকা অবস্থায় শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যে বিতর্ক আছে, তিনি বলছেন পদত্যাগপত্র নাই, তাহলে না থাকলে তিনি কেন বলেছেন? এটা নিয়ে মামলা করে তো তাকে ফাঁসানো যায়। এবং তার ব্যক্তিগত বিদেশি বিনিয়োগ, ব্যবসা এবং বিদেশি নাগরিকত্বের অভিযোগ, এগুলো নিয়েও তাকে গ্রেপ্তার করা যায়। চ্যানেল ওয়ানের পরে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। গত রাতে এই ঘটনাটা ঘটেছে, অর্থাৎ মানে একই রাতে দুইটা গণমাধ্যমের সঙ্গে কথা বলার ঘটনা আমরা দেখলাম এবং সেই ঘটনা নানা রকমের ইঙ্গিত দিচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু মানে নতুন করে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে যে কথা বলেছেন তাতে মনে হচ্ছে যে খুব শীঘ্রই তিনি দেশ ছাড়ছেন এবং সেটা চিকিৎসার ব্যাপারটা বলে। যদি দেশ খুব শীঘ্রই ছাড়েন তাহলে কি তিনি দেশে ফিরবেন আর, কিংবা তাকে চিকিৎসার জন্য হলেও কি খুব সহজেই দেশের বাইরে যেতে দেয়া হবে? এই কথা যেমন এসেছে তেমনি এসেছে যে শেখ হাসিনার সঙ্গে কথা বলার যে প্রসঙ্গটা এসেছে সেই প্রসঙ্গে একেবারে খোলামেলা কথা বলেছেন, রীতিমতো রাগ দেখিয়েছেন তিনি। শেখ হাসিনার সঙ্গে লন্ডন সফরে গিয়ে কথা বলেছেন, সেই ইস্যুতে তিনি খোলামেলা কথা বললেন। হঠাৎ করেই সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পরে তিনি গণমাধ্যমের সঙ্গে এত কথা খোলামেলা বলছেন কেন? এটা কি তার মঙ্গল হচ্ছে নাকি তিনি নিজেই নিজের বিপদ ডেকে আনছেন? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। চ্যানেল ওয়ানের সঙ্গে এক দফা কথা, এরপরে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথাই বিদেশ যাওয়া প্রসঙ্গ এসেছে। চ্যানেল ওয়ানের সঙ্গে একটা আংশিক ব্যাপার বলছিলাম যে এনসিপি তার বিচার চাইছে, সেই ব্যাপারে বলেছেন যে আরে ধুর এগুলো পাত্তা দিই না, আমি এভাবে এড়িয়ে গেছেন এবং উড়িয়ে দিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলেছেন তিনি, যে কথাটা বেরিয়ে এসেছে সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন, যে অভিযোগটা গত কয়েকদিন থেকে শোনা যাচ্ছে সেই ব্যাপারে তিনি কথা বলেছেন। তিনি বলছেন দেশে থেকে কি কথা বলা যায় না? এখন তো মানে কি বলে পৃথিবী হাতের মুঠোয়, পৃথিবীর যেখানেই বসে থাকেন, যে প্রান্তেই বসে থাকেন, পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয়। তো আমি যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চাই সেটা কি ঢাকায় বসে থেকে আমি বলতে পারি না? শেখ হাসিনার সঙ্গে কথা বলতে আমাকে কেন লন্ডনে যেতে হবে? এই ব্যাপারটা তিনি স্পষ্ট করে বলেছেন। মানে কেন তাকে লন্ডনে যেতে হবে শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য? এই প্রসঙ্গ যখন আসলো তখন ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই তো? তিনি চাইলে অনেক তো সেফটি ওয়ে রয়েছে, যে ওয়েতে তিনি বাংলাদেশে বসেই শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু মানে তাকে লন্ডনে গিয়ে কথা বলার প্রসঙ্গ যেটা আসছে বাংলাদেশের গণমাধ্যমে নানাভাবে, বিশেষ করে ডেইলি স্টারের প্রতিবেদনে উঠে এসেছে যে গোয়েন্দা সংস্থা সেটা জানতে পেরে তারপরই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং তিনি পদত্যাগ করলেন। সেই ব্যাপারটা তিনি এক ধরনের বেশ রাগত স্বরে উড়িয়ে দিয়েছেন যে এগুলো ফালতু কথা, এগুলো কথার কোনো মানে গুরুত্ব নেই এবং এই ব্যাপারটা তাকে আগেও জানানো হয়নি। এটার সঙ্গে পদত্যাগের সম্পর্ক, সেই যে মানে সংযোগ, সেই সংযোগটাও নেই বলে তিনি জানিয়েছেন। বলেছেন যে মানে পদত্যাগের মানে এই ব্যাপারটা, লন্ডনের এই ব্যাপারটা তো আমি জানলাম মাত্র 2 দিন আগে, তো আমি তো মনে মনে পদত্যাগ করব এই সিদ্ধান্ত সেই শোনার আরও 1 সপ্তাহ আগে থেকেই ভাবছি যে আমি পদত্যাগ করে চলে যাব। এভাবেই তিনি এড়িয়ে গেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার তিনি বলছেন, 2টা ব্যাপার উঠে এসেছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে এই মানে অবসরে আপনি কি করবেন? তিনি বলেছেন যে তার মানে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা, এটা যে একটা মানে সাফল্যের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। 3টি সরকারের শপথ ঘটনাক্রমে পরিচালনা করেছেন, তার অধীনে 3টি সরকার গঠিত হয়েছে এবং তিনি মনে করেন যে তিনি সফলতার সঙ্গে এই সময়টা পার করেছেন। সেই সফলতা নিয়ে তিনি লেখালেখির মধ্য দিয়েই সময় কাটাবেন।
সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে যে তার চিকিৎসা জন্য তার বিদেশে যাওয়া প্রয়োজন এবং এই মুহূর্তে শরীরের অবস্থা খুব ভালো না, তার জন্য তিনি আরও 10-12 দিন সময় নেবেন। এই 10-12 দিন সময় নিয়ে শরীরের অবস্থা একটু থিতু হলে তিনি দেশের বাইরে যাবেন চিকিৎসা নিতে। একেবারে স্পষ্ট বলেছেন যে 10-12 দিন পরে আমি হয়তো দেশের বাইরে যাব চিকিৎসা নিতে। এই প্রসঙ্গ বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানালেন। যখন এই প্রসঙ্গ তিনি জানালেন তখন কিন্তু প্রশ্ন আসেই যে তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে চাইলেই কি সরকার তাকে যাওয়ার অনুমতি দেবে, নাকি নানা ধরনের সমীকরণে, রাজনৈতিক সমীকরণের মধ্যে তাকে পড়ে যেতে হবে। ব্যাপারটা আমরা সাদা চোখে যেভাবে ভাবছি সেরকম ঘটনা নাও ঘটতে পারে, কারণ বাংলাদেশের রাজনীতি খুব একটা সুস্থির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির উদাহরণ দেয় না, তেমন একটা ব্যাপার আমরা দেখি না। বাংলাদেশের রাজনীতি মানেই হিংসা বিদ্বেষের রাজনীতি। সেই রাজনীতি থেকে বিএনপি কতটা সরে আসতে পারে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, সত্যিই কি তিনি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেননি, কিংবা সত্যিই কি তিনি 10-12 দিনের মধ্যে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারবেন? আর যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যান তাহলে কি তিনি এবার ফিরবেন? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র মহামান্য রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন এবং বাংলাদেশের অধ্যায় থেকে শেখ হাসিনার রেখে যাওয়া একজন ব্যক্তি, যাদেরকে আমরা এতদিন পর্যন্ত পেলে পুষে রেখেছিলাম, সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করলেন। পদত্যাগ ঠিকই করলেন, কিন্তু বাংলাদেশের দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মাটি ও মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে ফ্যাসিবাদের সমস্ত কিছু নির্মূল করে দিয়ে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে বাংলাদেশের মানুষরা যে পন্থী রাষ্ট্রপতি থেকে শুরু করে সমগ্র স্ট্রাকচারটা সাজাতে চেয়েছে, সেটাতে আমরা অনেক দিন পর্যন্ত বাধাপ্রাপ্ত হয়ে অবশেষে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আজকের পদত্যাগ করেছেন। তারপরেও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে অন্তত পক্ষে এতটুকু নিশ্চিত হতে পারলাম যে শেখ হাসিনার রেখে যাওয়া পায়ের ধুলা, যে ব্যক্তি শেখ হাসিনার নিতে গেলে শেখ হাসিনা নাকি পায়ের ধুলা নিতেন না, সেরকম একজন একেবারে শেখ হাসিনার ব্যক্তিগত জায়গায় তাদের পারিবারিক সদস্যের মতো ব্যক্তিকে আমরা আজকে অন্তত রাষ্ট্র থেকে বিদায় দিতে পেরেছি। আমি রাষ্ট্রীয় কাঠামোর পক্ষে, রাষ্ট্রীয় শৃঙ্খলার পক্ষে, রাষ্ট্রীয় সকল যে সিস্টেম রয়েছে তার পক্ষে, যে কারণে আমি কখনোই অ্যাগ্রেসিভ বক্তব্য দিতে পছন্দ করি না। কিন্তু আমি স্পষ্ট যে আজকের এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি থাকতেন, এই চেয়ারটাতে বসে থাকতেন, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য শুধুমাত্র নয়, যারা আজকের রাষ্ট্রের ক্ষমতায় রয়েছেন, বিএনপি এবং তারেক রহমান সাহেবের জীবনের জন্য ঝুঁকি ছিল। বাধ্য হলেন অবশেষে যখন শুনলেন যে লন্ডনে শেখ হাসিনার সাথে তিনি লন্ডনে গিয়ে ফোন আলাপের মাধ্যমে শেখ হাসিনার সাথে কথা বলেছেন। এই সত্যতা পাওয়ার পরে এখন গোপনে তার পদত্যাগ নিশ্চিত করলেন। এতদিন পর্যন্ত করার সাহস হয় নাই। আমরা যখন বারবার বলেছিলাম জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটের রায় বাস্তবায়ন করেন, শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় দেন, তারপরে আওয়ামী লীগের দোসরদেরকে আপনি বিদায় দিয়ে একটা সিস্টেমেটিক ক্ষমতায় যেহেতু আপনি এসেছেন আপনার লোক দিয়ে সাজান, সেগুলো শোনেন নাই। মনে মনে ভাবছেন শাহাবুদ্দিন চুপ্পু আপনাদের কাছে নিরাপত্তা দিবে, আপনাদেরকে টিকিয়ে রাখবে, এখন টিকিয়ে রাখবে না। কথা মিথ্যা হোক, আমি শুনতে চাই যে শাহাবুদ্দিন শেখ হাসিনার সাথে কথা বলে নাই, এই শাহাবুদ্দিন শেখ হাসিনার সাথে কথা বলে নাই এরকম একটা শব্দ আমি শুনতে চাই। কিন্তু এখন পর্যন্ত আমরা যা শুনেছি তা আমাদেরকে শিউরে দিচ্ছে, আমাদের শরীর আবার নতুন করে পশম দাঁড়িয়ে যাচ্ছে যে কিভাবে সম্ভব এই শেখ হাসিনার পালক যে ভাই, তাকে আজকের রাষ্ট্রপতি রেখে বিএনপি দীর্ঘ 6 মাস পর্যন্ত একেবারে দুধকলা পুষে তাকে রেখেছে, সেই লোক আজকের এই বাংলাদেশ থেকে চিকিৎসার নামে গিয়ে যদি বাহিরে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলে, তাহলে এই জায়গা কিন্তু আপনার সেই জুলাই
চেতনা অরক্ষিত সুরক্ষিত নয়, বিএনপি অরক্ষিত সুরক্ষিত নয়। আর এ কারণেই তো শেখ হাসিনা পাশ থেকে ফুসফাস দেয় আর বলে কালকে আসবো, পরশু আসবো, ডিসেম্বরে আসবো। মাঝে মাঝে তাদের নেতাকর্মীদের মিছিল মিটিংয়ের অবস্থা দেখলে মনে হয় যে কালকেই এই সরকারের পতন হয়ে যাবে, দেশের যা কিছু সব ধ্বংস হয়ে যাবে। এই যে একটা পরিস্থিতি, এটা করার জন্য কিন্তু বিএনপি দায়ী। আপনার দলের ভিতরে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, আমরা বারবার বলেছি পরীক্ষিত বিএনপির সিনিয়র নেতাদেরকে দিয়ে রাষ্ট্রপতি বানান। বিএনপির ধার করা রাষ্ট্রপতি পালা লাগবে না, জামাত থেকেও রাষ্ট্রপতি আপনার বানাইতে তো কেউ বলে না। এই রাষ্ট্রপতি আপনারাই বানাবেন। কিন্তু এই রাষ্ট্রপতি বানাতে এতদিন দেরি করার মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি হয়েছে, আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, সেটাও যদি বুঝতে না পারেন আর যারা ধরিয়ে দিবে তাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনাদের চাইতে বোকা আর পৃথিবীতে কেউ নাই। রাষ্ট্রপতির বিদায় দিয়েছেন, এখনো কিন্তু সব বিদায় দিতে পারেন নাই। আশেপাশে চোর ছেঁচড়া দুষ্ট লোক নিয়ে কিন্তু বসবাস করছেন, সাবধান হয়ে যান। যাদেরকে কথায় কথায় উপদেষ্টা বানাচ্ছেন, সচিব বানাচ্ছেন, বায়োডাটাগুলো দেখুন। যারা কথায় কথায় শেখ হাসিনাকে মা ডাকে, যারা কথায় কথায় ভিন্ন দেশে গিয়ে বিভিন্ন এজেন্সির সাথে মিটিং করে, যারা কথায় কথায় নিজের দল পাল্টাইয়া মুহূর্তের মধ্যে আর একটা দলে থাকা অবস্থায় আপনার দলে নির্বাচন করে, আপনি তাদেরকে পাশের চেয়ারে বসিয়ে রেখে ভালো কিছু পাবেন এ আশা করা ঠিক নয়। পরীক্ষিত বিএনপির জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সারা বাংলাদেশে আমাদের প্রিয় ভাইয়েরা আছে, তাদেরকে ডেকে আনুন। যদিও এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, যারা 5ই আগস্টের পরে সুযোগ সন্ধানী দালাল, তাদের ভালো লাগবে না। আর তাদের ভালো লাগবে যারা 16 বছর আমাকে চিনেছে, যে মানুষগুলো সত্যের কারণে আমাকে ভালোবেসেছে, তাদের ভালো লাগবে। আমি রাষ্ট্রের চিন্তার আলোকে কথা বলছি। আজকে বিএনপি ক্ষমতায়, বিএনপিকেই তার এই রাষ্ট্র ব্যবস্থায় 5টা বছর তো ক্ষমতায় থাকতে চান নাকি? যদি 5 বছর দেশটাতে ক্ষমতায় থাকতে চান, অন্ততপক্ষে যাদেরকে আমরা 5ই আগস্ট তাড়িয়েছি তাদের সাথে আপোষ করতে যাইয়েন না। আপনি তাদেরকে, ভালো মানুষগুলোকে আপনি জায়গা দেন, শান্তিতে বসবাস করুক, আমাদের আপত্তি নেই। ব্যবসা করবে, বাণিজ্য করবে, টাকা পয়সা ইনকাম করবে, ভদ্রভাবে বসবাস করবে, সব ঠিক আছে। কিন্তু আপনার কাছ থেকে ক্ষমতা নিয়ে আপনার পাশে বসে আপনার বান কাটবে, এটা তো হতে পারে না। অতএব আজকের আমরা যে দাবি তুলেছিলাম, সেই দাবির পক্ষে যে কোনো মূল্যে সরকার যে সঠিক সিদ্ধান্ত অনেক দিন পরে হলেও নিয়েছে, আমি সরকারকে সে কারণে ধন্যবাদ জানাই। সরকারের হুঁশ আসা শুরু হয়েছে মাত্র। আমি এখনো বলছি, আপনি যেভাবে এই শাহাবুদ্দিন চুপ্পুকে ওই যে কি বলে, গাধা কি ঘোলাইয়া তারপরে পানি খায়, ওই আপনার ঘোলাইয়া টোলাইয়া যেভাবে খাইলেন, এইভাবে ঘোলাইয়া আবার ওই গণভোট, তারপরে বাংলাদেশের মানুষের কি অধিকার রক্ষার জন্য আমাদের যে জুলাই সনদ, এইটা বাস্তবায়ন করিয়েন না, এখনই করেন। ঘোলানোর দরকার নাই, কারণ জুলাই সনদ আপনাকে রক্ষা করবে, গণভোট আপনাকে রক্ষা করবে। এর বিকল্প পিছনে কোনো রাস্তা নাই। পিছনে আছে ওই ষড়যন্ত্রকারী শেখ হাসিনা। আর সামনে যদি যান তাহলে আছে বিপ্লব, সামনে যদি যান তাহলে আছে দেশপ্রেম। এই বাংলাদেশের কোনো নাগরিক বিএনপির উল্টা হলেও আমি নিশ্চিত করে বলতে পারি, তারা আপনাদের আজকেই কেউ পতন চায় না, কোনোদিন চাবে না। এই দেশটাকে আমাদের এখন সুষ্ঠুভাবে গড়তে হবে। আমি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করেন কালকে বিএনপি না থাকুক, এই কথায় আমি সমর্থন দেব না। সরকার এসেছে, তাকে টিকিয়ে রাখতেও আমাদের কাজ করতে হবে। কিন্তু সেই সরকার কাকে টিকিয়ে রাখবো? যেই সরকার আমার জুলাই সনদের পক্ষে থাকবে, যেই সরকার আমাদের গণভোটের পক্ষে থাকবে, যেই সরকার এদেশের মাটি ও মানুষের আস্থা অর্জন করবে, আমরা তার পক্ষে থাকব। আমি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সংস্কার দ্রুত বাস্তবায়ন করুন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করুন, গণভোট দ্রুত বাস্তবায়ন করুন। সংস্কার নিয়ে তালবাহনা করলে আবার দেখবেন কয়েকদিন পর ওই রকম রাতের অন্ধকারেই আবার পাশ টাস করবেন, হ্যাঁ সংস্কার মাইনে নিলাম। তো লাভটা কি? জাতি কেন এখন বিশ্বাস অর্জন করতে পারছে না যে বিএনপির মাধ্যমে সংস্কার সম্ভব নয়? এটা তো আপনি দোষী, এটা বিরোধী দল দোষ নয়। বিরোধী দল তো তার সঠিক রাজনীতিটাই করছে। বিরোধী দল জাতির কাছে প্রত্যেকটা মুহূর্ত সভা সমাবেশ করে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে তারা বক্তব্য দিচ্ছে, এটা তাদের জন্য অ্যাডভান্টেজ। আপনাদের জন্য কিন্তু অ্যাডভান্টেজ নেই। আপনারা এখনো শুভবুদ্ধির উদয় হোক, আপনারাই এই অ্যাডভান্টেজ ক্যারি করেন।
কারণ আপনারা জুলাই পরবর্তী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, আপনি সিস্টেমেটিক শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা নিতে পারেন নাই। অতএব যেহেতু শেখ হাসিনার কাছ থেকে পারেন নাই, শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের উপরে ভিত্তি করে রাষ্ট্র চলতে পারে না, এটা আপনাকে বুঝতে হবে। ওই আইন, ওই সংবিধান, ওটা ছুঁড়ে ফেলে দিতে হবে। বাংলাদেশের এই জুলাইয়ের চেতনার উপরে ভিত্তি করে এতগুলো আসন পেলেন, তারপরেও আপনারা জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন না। প্রিয় ভাই, প্রিয় বিএনপির আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে উদাত্ত আহ্বান জানাই, আপনি তো জুলাইয়ের কারণে প্রধানমন্ত্রী হয়েছেন। ডাক্তার শফিকুর রহমান সাহেব জুলাইয়ের কারণে বিরোধী দলীয় নেতা হয়েছেন। এই জামাত বলেন আর বিএনপি বলেন, এই জায়গাটায় আজকের ক্ষমতার মধ্যে কিঞ্চিত থাকতে পারছেন বিকজ অফ জুলাই। অতএব জুলাইয়ের গাদ্দারি করে, জুলাই মাসে জুলাইয়ের বিরুদ্ধাচরণ করে জাতির কোনো পরিবর্তন হবে না। অতএব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগে আমরা অবশ্যই আনন্দিত। আবার একই সাথে বাংলাদেশের সাধারণ জনগণকেও আহ্বান জানাবো, বিশৃঙ্খল কোনো পদ্ধতি দিয়ে আমরা আমাদের রাষ্ট্রটাকে ধ্বংস করতে চাই না। রাষ্ট্রীয় কাঠামোর মধ্য থেকে আমাদেরকে চলতে হবে। আমরা সুশৃঙ্খলভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা রাষ্ট্রের আইন কানুন সংস্কার করব। যেহেতু একটি বিশেষ সময়ের বিশেষ মুহূর্তে ওই শাহাবুদ্দিন সাহেবের বিএনপি ব্যবহার করেছে, ভালো কথা, যা করছেন করছেন, এখন বিদায় নিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখন শাহাবুদ্দিন সাহেব যদি কোনো ধরনের অন্যায় করে থাকে, জুলাইয়ের সাথে গাদ্দারি করার যতগুলো প্রমাণ আছে এগুলো যদি থেকে থাকে, রাষ্ট্রের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ যে বিচার পাওয়ার অধিকার সেটাও যেন তার উপরে হয়, এবং সেটা যদি তিনি নির্দোষ হয় তাহলে তার উপরে কোনো বিচার আচারের প্রয়োজন নাই। কিন্তু যদি দোষী হয়, অবশ্যই রাষ্ট্রের নিয়মের মধ্যে প্রত্যেকটি নাগরিকের উপরে যে আইন, সেই আইন তার জন্য করতে হবে। আইন শুধু গরিবের জন্য হলে হবে না, আইন শুধু সাধারণ নাগরিকের জন্য হলে হবে না। আবার যদি তিনি সম্মানের অধিকারী হয়, সেটাতেও যাতে কোনো প্রকার অসম্মানজনক কার্যক্রম আমরা না করি, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, দেশ নিয়ে কিন্তু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। যারা দেশপ্রেমিক তারা ঘুমালে হবে না। যারা দেশপ্রেমিক তারা অনেক কিছু গেট করতে পারবেন না। মনে করেছিলাম শেখ হাসিনা বিদায় নিয়েছে, মনে হয় আমার শান্তি, কিন্তু আমার শান্তি আসলে হবে না, কারণ সৎ কথার ভাত নাই। প্রিয় ভাইরা, আমি এই আদর্শিক জায়গা থেকে, মানুষের চিন্তা চেতনার চাহিদার জায়গা থেকে বের হতে পারবো না বিধায়ী আমি আমার নিজস্ব জায়গাটা পছন্দ করে নিয়েছি। আমি চাই বাংলাদেশটা গঠিত হবে আমাদের সকল মানুষের চিন্তা চেতনা চাহিদার আলোকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো কায়েম হবে, যেখানে যে দল করেন, যে মত করেন, স্বাধীনভাবে থাকতে পারবেন। সে বিএনপি করলেও স্বাধীন থাকবে, জামাত করলেও থাকবে, আওয়ামী লীগ করলেও ভালো মানুষগুলো শান্তিতে থাকবে। প্রিয় ভাইরা, অতএব ফেসিবাদী আজকের এই আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বিদায়ে আমরা খুশি। হয়তো ইতিমধ্যেই স্পিকার বৈঠক শুরু করার কথা। আমি যে নিউজটা জানালাম, এই নিউজটা হচ্ছে একেবারেই অথেন্টিক, যে তিনি পদত্যাগ করে ফেলেছেন, এবং সেটা গতকালকেও ভিডিওতে বলেছিলাম। অনেকে বলছেন গুজব, না, তার পদত্যাগ শুরু হয়ে গিয়েছে সেদিনই যেদিন তার নামে প্রচারিত হয়েছে তিনি লন্ডন বসে শেখ হাসিনার সাথে গল্প করেছেন। অতএব এই শাহাবুদ্দিন চুপ্পু বিদায় হয়েছে, আমরা ধন্যবাদ জানাই। তবে বিএনপি সবই করে, একটু বিপদে পইরা পড়ে। যেমন 91-এর ওই যে আপনার মনে আছে নিশ্চয়ই, তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে আন্দোলন 96 পর্যন্ত। আপনার 91 সেই যে আন্দোলনের সময় তারা কি বলে, বারবার বলতেছিল, না আমাদের এগুলো দরকার নাই, আমরা এগুলো চাই না, পাগল ছাড়া নাকি কেউ মানে নিরপেক্ষ হয় না। বাধ্য হয়ে আপনারা আবার নির্বাচন দিয়েছিলেন, নির্বাচন দিয়ে টিকে থাকতে পারেন নাই। 3 মাসের মধ্যে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার বিল গঠন করে তারপরে আসতে হয়েছে। আজকে সে কারণেই এই জায়গায় বলছি, সবই আপনাদের মানতে হবে, একটাও বাদ দিতে পারবেন না, কিন্তু যেদিন বিপদে পড়বেন সেদিন মানবেন। অতএব ওই বিপদ পর্যন্ত না গিয়ে আমার প্রিয় সাবেক দল বিএনপির সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমি আপনাদের শত্রু নই। ওই যারা বেতন খায়, যারা আপনাদের উপদেষ্টা হয়েছে, ওর চেয়ে বিনা বেতনে আমি আপনার সবচেয়ে কাছের বন্ধু, কারণ আমি জানি বাংলাদেশের রাজনীতিতে আপনাদের থাকা উচিত। সব বাদ দিলে আমরা কাকে নিয়ে রাজনীতি করব? কিন্তু আজকের আপনাদেরকে কাছে টেনে নিয়ে আমরা আজকের আপনাদের মাধ্যমে আপনাদেরকে সহ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সে কারণেই বিএনপিকে এই সঠিক পরামর্শ আমি দিতে চাই যে আসুন
আপনারা নির্বাচন করুন, আরেক দল ক্ষমতায় আসবে, আরেক দল নির্বাচন করবে। আমরা এই বিএনপি জামাত সহ দেশপ্রেমিক দলগুলো নিয়ে দেশটাকে গঠন করব। ধার উদ্ধার করে আর কারো কাছে আর যাব না, ধার উদ্ধার করা লোক দিয়ে এই রাষ্ট্রটা চালাবো না। দুঃখ লাগে তখন যখন দেখি বিএনপির নিগৃহীত নেতাকর্মীরা, জেল জুলুম খাটা নেতাকর্মীরা আজকের কোনো পদ পদবিতে নাই, সব ধার উদ্ধার করা লোকগুলা কষ্ট পায়, তখন আমার ওই ভাইদের জন্য কষ্ট হয়। যাই হোক প্রিয় ভাইরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ শাহাবুদ্দিন চুপ্পুর পতন এবং তার বিদায়টাও আমি মনে করি আমাদের জুলাই চেতনার আরেক ধাপ এগিয়ে যাওয়া, এবং আওয়ামী লীগের যারা নতুন করে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে নতুন করে ষড়যন্ত্রের দিকে নিতে গিয়েছিলেন, তাদের জন্য একটি চরম শিক্ষা। মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি বা পদত্যাগে বাধ্য হয়েছেন শাহাবুদ্দিন সাহেব, তাকে নিয়ে কিছু কথা বলতে চাই। তাকে কি গ্রেফতার করা যাবে কি যাবে না, এই বিষয়টি এখন আলোচনা হচ্ছে। গ্রেফতার করতে হলে কেন করতে হবে, তার অপরাধ কি, অপরাধ চিহ্নিত হতে হবে, অপরাধের সত্যতা থাকতে হবে, তাহলে গ্রেফতারের প্রসঙ্গ আসে। আর গ্রেফতার করলে কখন করা যাবে, 51 অনুচ্ছেদে কি বলা আছে, এগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। এনসিপি জামাত এরা আবার রাষ্ট্রপতির বিচার চান, রাষ্ট্রপতিকে গ্রেফতার করার জন্য দাবি জানাচ্ছে। বিএনপি আবার কিছুটা রয়েস হয়ে কথা বলছে। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি একটা সাংবিধানিক পদ, তিনি সংবিধান রক্ষা করবেন, তার পদত্যাগ চায়নি। কিন্তু এনসিপি সহ জামাত এরা কিন্তু বঙ্গভবনের সামনে আন্দোলন করেছিল রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়ে গ্রেফতার করতে হবে, অথচ আবার এই রাষ্ট্রপতির অধীনেই তারা শপথ নিয়েছে, তখন কিন্তু পারেনি। আচ্ছা, যে কারণেই হোক, যেভাবে হোক, রাষ্ট্রপতি থেকে গেছেন বা রাষ্ট্রপতি ছিলেন, এখন তাকে গ্রেফতার করা যাবে কিনা, এখন যেই প্রসঙ্গটি 51 অনুচ্ছেদে বলা আছে সেটি আপনারা অনেকেই জানেন, তারপরও বলবো। দৈনিক সমকাল পত্রিকা একটা বিশ্লেষণ এসছে যে পদে থাকাকালীন দায় মুক্তি পান রাষ্ট্রপতি, যারাই রাষ্ট্রপতি হন। পদে এরশাদ সাহেবরা ছাড়া তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, কিন্তু মন্ত্রিপরিষদ শাসিত সরকারে রাষ্ট্রপতি দায় মুক্তি পান রাষ্ট্রপতি থাকাকালীন, আগে পরে নয়। রাষ্ট্রপতি হওয়ার আগে যদি তার কোনো বড় অপরাধ প্রমাণিত না হয়, থেকে থাকে, প্রমাণিত হয়নি, তিনি সাজা ভোগ করেননি, যদি প্রমাণিত হয়, এখন যদি প্রমাণিত হয়, তাহলে তিনি সাজা ভোগ করবেন। বা রাষ্ট্রপতি হওয়ার পদত্যাগ করার পরে তিনি যদি কোনো বড় ক্রাইম করেন, সেটার জন্য বিচার হবে, সেখানে দায় মুক্তি নেই। দায় মুক্তি শুধুমাত্র উনি যতদিন উনি বা যে বা যারা 91 সালের পর থেকে রাষ্ট্রপতি পদে থাকবেন, ছিলেন, আগামীতে থাকবেন, তাদের রাষ্ট্রপতি থাকাকালীন সময়টুকুর জন্য দায় মুক্তি দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন সময়েও রাষ্ট্রপতি যদি বড় কোনো ধরনের অপরাধ করে থাকেন, সেই ক্ষেত্রে সরকার বিব্রত, রাষ্ট্রের মানুষ বিব্রত, সেই ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বার যারা আছেন তারা ইমপিচমেন্ট করতে পারেন, তাকে অভিশংসন করতে পারেন রাষ্ট্রপতিকে, যে অনাস্থা জ্ঞাপন করলে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, সেটা হতে পারে। কিন্তু এই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলি, এখন সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এটা আপনারা সবাই জানেন। দাবি করলেই তো হবে না, তার আগের অপরাধ প্রমাণিত হতে হবে, পরে তো এখনো তিনি অপরাধ করেননি। রাষ্ট্রপতি থাকাকালীন তাকে দায় মুক্তি দেওয়া আছে, তাহলে আগের কিছু বিষয় নিয়ে কিন্তু সমালোচনা আছে। এস আলমের সাথে তার সংশ্লিষ্টতা, তারপরে ইসলামী ব্যাংকের তিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, এনআরবি গ্লোবাল ব্যাংক আরেকটা ছিল, সেটাতেও তিনি কিছু একটা পদে ছিলেন, সেখানে কোনো দুর্নীতি আছে কিনা। আবার এটাও বলা হয় যে তিনি যখন দুদকের কমিশনার ছিলেন বা অন্যান্য পদে ছিলেন, তিনি বেশ কিছু সুযোগ সুবিধা নিয়েছেন, বিদেশে বাড়ি কিনেছেন, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছেন, এইসব কথা আছে। এগুলো যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি গ্রেফতার হতে পারেন। তবে বিএনপি যেহেতু বলছে এখনো রাষ্ট্রপতির গ্রেফতার চান না, এটা সরকারের উপর নির্ভর করছে। এনসিপি বলুক আর জামাত বলুক, সরকার যদি মনে করে তিনি রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় গণতন্ত্র সুরক্ষা করেছেন, তার আগে পরে কোনো প্রমাণিত ক্রাইম নেই, তাহলে অবশ্যই তিনি, যেহেতু অসুস্থতা বোধ করছেন বা অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন, তাকে বিদেশে চিকিৎসা নিতে পাঠিয়ে দেওয়া হবে, এইটা হতে পারে। তবে
তবু আলোচনার দাবি রাখে। আমি আবারও বলছি যে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের বিচার দাবি করেছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এর প্রতিক্রিয়ায় রাষ্ট্রপতি বলেছেন কিসের বিচার হবে, কিসের বিচার করবে, সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুক। কিসের বিচার করবে এই কথাটি আপনার ভালো লাগে না, এটা রাষ্ট্রপতি বলেছেন। কিসের বিচার করবে এটা ঠিক হয়নি। সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুক, এতে বলা হয়েছে রাষ্ট্রপতির দায় মুক্তি রয়েছে। রাষ্ট্রপতি এটা বলছেন, আমি এটা সম্মানের সাথেই বলি, রাষ্ট্রপতি তাহলে এই বিষয়টি জানেন না। 51 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে রাষ্ট্রপতি থাকাকালীন, নট আগে পরে, ঠিক আছে। এখন রাষ্ট্রপতি থাকাকালীন কোনো ক্রাইম এমসিবি তারপরে একটা বলছে যে হ্যাঁ ছাত্রছাত্রীদের জীবন রক্ষা করতে পারেননি, তার দায় আছে। কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন এগুলোর দায় মুক্তি দেয়া আছে। কিন্তু রাষ্ট্রপতি এই জিনিসটা জানেন না, 51 অনুচ্ছেদে যেটি বলা আছে রাষ্ট্রপতি হওয়ার আগে এবং পরে যদি কোনো অপরাধ থেকে থাকে সেগুলোর বিচার হবে, এগুলোর দায় মুক্তি নেই। আচ্ছা, এতে বলা হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি রয়েছে, এটা রাষ্ট্রপতি ভাবছেন, তার এই ভাবনা ভুল। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে এই অনুচ্ছেদে যে দায় মুক্তি দেয়া হয়েছে তার শুধুই দায়িত্ব পালন করতে গিয়ে করা কাজের, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে গিয়ে কাজের দায় মুক্তি দেয়া আছে। পদে থাকা অবস্থায় কোনো, আচ্ছা, যদিও রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে থাকেন ততদিন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না, এসব দায় মুক্তি দেয়া আছে। কোনো আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে না, এটা দায় মুক্তি দেয়া আছে। রাষ্ট্রপতিকে গ্রেফতার করা যায় না। হ্যাঁ, এখন কখন করা যায়? আগে এবং পরে। রাষ্ট্রপতি থাকাকালীন তাকে গ্রেফতার করা যাবে না, কিন্তু আগে এবং পরে। চুপ্পু সাহেবের তো এখনো পর হয়নি, আগে ওনার যদি কোনো ক্রাইম থেকে থাকে, আমি যেগুলো বললাম। তবে চুপ্পু নামে অধিক পরিচিত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে বঙ্গভবনে আসার আগে অর্থ পাচারের মাধ্যমে আরব আমিরাত ও মালয়েশিয়ার সম্পদ কেনা, স্থায়ী বসবাসের সুবিধা নেওয়া সহ নানান অভিযোগ, তথ্য প্রমাণ সহ প্রকাশিত হয়েছে আগে। এখন সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু সরকারের যদি বিদেশে পাঠিয়ে দেওয়ার সদিচ্ছা না থাকে, দেশে যদি থাকেন, তাহলে এই কথাগুলো উঠবে এবং রাষ্ট্রপতিকে এক পর্যায়ে আইনের আওতায় আনতে সবাই চাচ্ছে, বিশেষ করে বিরোধী দল। সরকার সেভাবে এখনো কোনো কথা বলেনি, তাদের প্রতিক্রিয়া জানায়নি, ঠিক আছে। বিষয়টি এখন দেখা যাক। এর আগে বঙ্গভবনের আগে পরে দায় মুক্তি নেই, বঙ্গভবনের আগে পরে দায় মুক্তি নেই। রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে উঠেন, পদত্যাগ বা মেয়াদ শেষ হলে চলে যান, শুধু এই সময়টুকুতে সরকারি কাজের জন্য দায় মুক্তি ভোগ করেন তিনি। এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে বিচারের দাবি করেছে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে গণহত্যা এবং পরবর্তী সময়ে ভূমিকার জন্য তার বিচারও দাবি করেছে। আচ্ছা, ঠিক আছে, সেগুলো এখন প্রমাণিত। ওনার কোনো ভূমিকা ছিল না আহামরি। রাষ্ট্রপতির কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না রাষ্ট্রপতি, এটা বুঝতে হবে, এটা মানতে হবে। রাষ্ট্রপতি শুধু প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন। অনেক সময় প্রধানমন্ত্রীকে শপথ পড়ান, প্রধানমন্ত্রীকে সংসদ নির্বাচন করে সংসদ সদস্যরা, এই বিষয়গুলো আছে। তবে শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রধান অভিযোগ এস আলম সংশ্লিষ্টতা। BFIU তদন্ত অনুযায়ী ব্যাংক খাতকে ধ্বংস করা, এস আলম গ্রুপের 2.25 লাখ কোটি টাকা ঋণের বেনামে নিয়ে পরিশোধ করেনি সেই কথা। এইসব ঋণের বিপরীতে প্রয়োজনীয় জামানত নেওয়া হয়নি, ভুয়া কোম্পানির শেয়ার কেনা হয়েছে ব্যাংকের টাকায় ঋণ হিসেবে নিয়ে। এই সময় ইসলামী ব্যাংকে ছিলেন শাহাবুদ্দিন, তাকে এস আলমের সহযোগী হিসেবে চিহ্নিত করে বিচার দাবি করেছে বিরোধীরা। এগুলো যদি প্রমাণিত হয়, এখনো তো প্রমাণ হয়নি, প্রমাণিত যদি হয় তাহলে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনবেন। আচ্ছা, যদিও জামাত এনসিপি যেভাবে শাহাবুদ্দিনের প্রতি ক্ষোভ দেখাচ্ছে ততটা কঠোর নয় বিএনপি, এটা আমি আগেও বলেছি। মেয়াদ পূরণের আগে শাহাবুদ্দিনের বঙ্গভবন ছেড়েছেন অসুস্থতার কারণে। বিএনপি এই নিয়ে প্রকাশ্যে কিছু বলছে না, হ্যাঁ সেটাই আমরা দেখছি। তবে জামাত এনসিপি যখন রাষ্ট্রপতির অপসারণের দাবি তুলেছিল তখন সাংবিধানিক শূন্যতার আশঙ্কায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাত এনসিপি যখন রাষ্ট্রপতির পদত্যাগ দাবি তুলেছিল
তখন সাংবিধানিক সংকট যাতে না হয়, বিএনপি তখন রাষ্ট্রপতিকে সমর্থন করেছিল। তারা চায় নাই, আপনারা সবাই জানেন বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি বলেছেন স্পষ্ট করে যে রাষ্ট্রপতি পদত্যাগ করলে যে সাংবিধানিক জটিলতা সৃষ্টি হবে সেই জটিলতা বিএনপি চায় না। সো রাষ্ট্রপতি তখন ছিলেন। আচ্ছা, শাহাবুদ্দিনের বিরুদ্ধে এস আলম সংশ্লিষ্টতায় বিচার চালানো হবে কিনা তা নির্ভর করছে সরকারের উপর। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল শুক্রবার বলেছেন, 5ই আগস্টের পর মর্যাদার সঙ্গে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। তার মানে একটা সহজ সরল রাষ্ট্রপতির পক্ষে একটা বক্তব্য তিনি দিয়েছেন যে 5ই আগস্টের পরে মর্যাদার সঙ্গে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। এটা একটা রাষ্ট্রপতির ফেভারে এই কথাটা যায়। এখন দেখা যাক বিরোধী দলগুলোর চাপ রাষ্ট্রপতিকে এখনই যদি চিকিৎসার জন্য, যেহেতু একটা জটিল রোগের কথা বলা হয়েছে, এই রোগের কারণে যদি বিদেশে পাঠানো হয় চিকিৎসার জন্য তাহলে একটা হতে পারে, কিন্তু তিনি যদি দেশে থাকেন তাহলে এই কথাটা বারবারই আসবে তার রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো অপরাধ আছে কিনা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করবে, বিরোধী দলগুলো উঠে পড়ে লাগবে। বন্ধুরা ভালো থাকবেন, দেখা যাক কি হয়। আপনারাও জানবেন, আমরাও জানবো, আমরা জানলে আপনাদেরকেও জানাবো। আর আপনারা ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন, আর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যে ভিডিও ফুটেজগুলো আপনারা দেখেছেন, সেই বিষয়ে আপনাদের কি ধারণা এবং বাংলাদেশকে নিয়ে আপনাদের কি মন্তব্য, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কি মন্তব্য, এবং এই রাষ্ট্রপতিকে যে পদত্যাগ করানো হলো এই পদত্যাগ নিয়ে আপনাদের কি মন্তব্য সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।